চীন আসামের কিছু অংশ আর অরুণাচল প্রদেশ দখল করে নিয়েছিল, তারপরে দয়া করে ছেড়ে দিছিল। আসাম আর অরুণাচল কেন দখল করেছিল জানেন? এই যে আমরা চিকেন নেক বলি এটার কারণে। ওই যে শিলিগুড়ির ওইখানে যে চিকনা ছোট্ট জায়গা দেখেছেন, এটিতে সাহেব বড় কইরা দেখান কতটুকু ছোট্ট জায়গা দিয়ে জুড়ে আছে সেভেন সিস্টার, ওই পাশের 7টা রাজ্য, মূল ইন্ডিয়ার সাথে জুড়ে আছে 7টা রাজ্য। ওই 7টা রাজ্যকে কয় সেভেন সিস্টার্স। এটা যে কোনো মুহূর্তে আলাদা হয়ে যাইতে পারে ইন্ডিয়া থেকে। তো এই যে ওই যদি যুদ্ধ করে, তাই যুদ্ধ করতে রসদ পাঠানো লাগে, তাই না? সৈন্য পাঠানো লাগে, গোলা বারুদ পাঠানো লাগে, খাবার দাবার পাঠানো লাগে। তো ইন্ডিয়া অরুণাচল প্রদেশে আর আসামের কোন দিক দিয়ে পাঠাবি? এই চিকেন নেক দিয়া, মানে এই সরু অংশ দিয়ে পাঠানো লাগবে। ওই ইটি দিয়া ওই সেভেন সিস্টারের রসদ পাঠাতে গেলে স্বাভাবিক সময় 28 ঘন্টা লাগবে, তাও জায়গা ছোট। এই যে ম্যাপ দেখেন, কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে পাঠালে এটা লাগবে 16 ঘন্টা। এটারই কয় ট্রানজিট, মানে মাল সমান বাংলাদেশের মধ্যে দিয়ে নিবি। তো চীনের সাথে যুদ্ধের সময় পাকিস্তানের কাছে ট্রানজিট চাইছিল ইন্ডিয়া, পাকিস্তান বলে ট্রানজিট দিতেও চাইছিল, কিন্তু পাকিস্তান কইছিল যে এটা দিমু, সেটা রূপ কিসের উপর ভিত্তি করে দিমু? তুমি আমার কি লাগো? তুমি তো আমার কিছু লাগো না, তুমি তো আমার বউ লাগো না, তাই না? ধরেন মোমেনের তো বউ লাগে, ধরেন ওই যে মোদির তো বউ লাগে বাংলাদেশ এখন, তাই না? তো যাই হোক, তো এটা তো কারণ লাগবে, তার কিছু হওয়া লাগবে তো এই পাকিস্তানের, তাই না? তো কিসের উপর ভিত্তি করে দিমু? তো ওই সময় একটা জোট আসছিল চীন ঠেকানোর জন্য, মার্কিনী জোট, সিয়াটো নামে। ওইটায় পাকিস্তান আসছিল। তো পাকিস্তান কইছিল তুমি সিয়াটোতে যোগ দাও, তো তুমি চীন নিয়ে টেনশন লিচ্ছ, তো এইটি আসো, আমরা তো ওই ভিত্তিতে তোমার ট্রানজিট দিতে পারি। চীনের বিরুদ্ধে একটা জোট করেছি। তখন তো ইন্ডিয়া আবার সোভিয়েত ইউনিয়নের লেসপেন্সার, তাই সিয়াটোতে জয়েন দিবি না, তাই ট্রানজিট পাওয়া হয় নাই। এটা কথা কয়ে নি। পাকিস্তান ওই সময় চীন বিরোধী মার্কিন জোটের সদস্য, কিন্তু চীনের সাথে দারুণ দোস্তি ছিল, তাই না? এটারে কয় আন্তর্জাতিক কূটনীতি। কারণ পাকিস্তান সেই সময় চীনের সাথে আমেরিকার দোস্তালির ঘটকালি করিচ্ছে। আমেরিকা সিয়াটো জোট করিছে পাক চীনের বিরুদ্ধে, আবার সে তলে তলে জোট করিচ্ছে চীনের সাথে, বুঝেছেন তো? এইগুলা কয় আন্তর্জাতিক রাজনীতি। হ্যাঁ, দোস্তালির ঘটকালি করিচ্ছে। কার গো আন্তর্জাতিক রাজনীতিতে কে মারে ধুলায় অন্ধকার, তাই না? তো এই চীনের কাছে মাইর খেয়া কলে জওয়াহরলাল নেহরু স্ট্রোক করে 1963 সালে, 1 বছর পর, ওই যুদ্ধের 1 বছর পর। আর একবার হার্ট অ্যাটাকের পরে পুরো জয় বাংলা হয়ে যায়। তো এটা ওর মায়া ইন্দিরা বলে নাই কলে, তাই সে ওই বানায় হ্যাঁ 1968 সালে। কাজ দেয় পাকিস্তান ভাঙ্গে এমন একটা দেশ করতে যেটা ভারতের অনুগত থাকে। এইটা বানায় বলা না, ওদের লেখালেখি থেকে জানা, তৈরি হইল বাংলাদেশ, জয় বাংলা। ওই যে পদ্মা সেতু নিয়ে কিছু বাঙ্গু কাইত হয়ে পড়া যায় না? হ্যাঁ, ওই যে পদ্মা সেতু দেখেন ক্যাঙ্কা করে বিজ্ঞাপন করেছিল। আমরা কত অল্প সময় খুলনা থেকে ঢাকা আসতে পারি, ক্যাট হয়ে পড়া যায় একেবারে। তো কি বালটা হয়েছে, অর্থনীতির চেহারা পাল্টে যাবি, এইসব বড় বড় কথা কইছিল না এডিটর সাহেব? দেখান পদ্মা সেতু আর অর্থনীতি, এই কথাটা কয়েক গুগলে সার্চ দেন, দেখেন কত বাক্য জারি ছিল, দেখেছেন? তো আপনারাই বলেন, দক্ষিণবঙ্গের মানুষ, আপনাদের আয় বাড়িছে, জীবনের সংকট কমিছে? কয়দিন আগে তো রোগীর চিকিৎসার স্যালাইন পাওয়া যাচ্ছিল না, দেখেন। শুধু স্যালাইন না, জানুয়ারি মাসে এলপি গ্যাসের তীব্র সংকট হয়েছিল, তাই না? তো কি পদ্মা সেতু হইয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার নাই, থাকে না কে? ওই যে এখন ব্রিজ হয়েছে, ঢাকার ডাক্তাররা খালি রাইত হইলেই খালি ব্রিজ দিয়ে চলে আসে ঢাকার বইয়ের কাছে। ওই সাতক্ষীরা দেখেন পানির তীব্র সংকট, দেখেছেন? খোদ খুলনাতে খাবার পানির তীব্র সংকট, কি পদ্মা সেতু দিয়া, বুঝেছেন? যে দেখেন খুলনার শিল্পাঞ্চলে জ্বালানি নাই, গ্যাসের তীব্র সংকট। তো কি হয়েছে তাহলে? হ্যাঁ, অর্থনীতি নাকি একেবারে লাফায় লাফায় চলবি। হ্যাঁ, দেখেছেন তো কি অবস্থা? দেখেন খুলনায় আমদানি পণ্যের ব্যাপক সংকট। কে আমদানি পণ্যের সংকট? কে পদ্মা সেতু দিয়ে নাকি সব চাল চালায় আসবি? কুই গেছে, কুটি গেছে। জ্বালানির সংকট খুলনা এতই তীব্র যে এখন গোবরের যে ঘুটে আছে না, ওটার চাহিদা হচ্ছে আকাশচুম্বী, বানাই করছি না, দেখেছেন? শুধু তাই না, আপনারা জানেন কিনা জানি না, আমাদের দক্ষিণাঞ্চল ছিল কিন্তু খাদ্যের সংসম্পূর্ণ ব্রিজ হওয়ার আগে। তো পরে কি হয়েছে আমি কমো না, নিউজটা দেখেন কি করছে, দেখেছেন? বড় কইরা দেখান এইটা সাহেব। তাহলে এবার বলেন আপনাদের কি উপকারটা হয়েছে? কিছুই তো হয় নাই।
হ্যাঁ, তাড়াতাড়ি ঢাকা আসতে পারেন, হয়তো যেতেও পারেন, কিন্তু আপনার জীবনে তাড়াতাড়ি আসা বা যাওয়ার কোনো উপকার চোখে পড়িচ্ছে, তাই না? চোখে পড়িচ্ছে না, তাই না? তাহলে ওটা তোমার জন্য বানাইছে? ওটা বানায় নেই, ওটা বানাইছে ইন্ডিয়ার জন্য। মাল সামান নিয়ে যাবি 7 সিস্টারে, বোঝা গেছে এবার? এই জন্যে ইন্ডিয়া হাসিনাকে রাখার জন্য মরিয়া, আর তারা তাদের জাতীয় সার্বভৌমত্বের চাবি পেয়েছে বাংলাদেশে। বাংলাদেশ তার হাতে না থাকলে জয় বাংলা হয়ে যাবে 7 সিস্টার, বুঝেছেন? বাংলাদেশের গুরুত্ব এটাতে কয় ভূ রাজনৈতিক গুরুত্ব, বুঝেছেন তো? এইটা তারা হারাইবার চায় না। এবার আসেন মেজর জলিলের সেই গল্পে আসি। তো দেশ তো স্বাধীন হইল, জয় বাংলা। তো ভারতীয় বাহিনীর প্রধান কাজ হইলে কি জানেন? জয় বাংলা হওয়ার পরে হ্যাঁ, প্রধান কাজ হইলে লুটপাট। এরা যশোর, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনার শিল্পাঞ্চলে এমন লুটপাট শুরু করে, সে যে বিলিয়ন বিলিয়ন ডলারের জিনিসপত্র নিয়ে যায়। আমি এটা বেনে বেনে করছি না, এটা গার্ডিয়ানে একটা বিশাল বড় রিপোর্ট করা হয়েছিল। ওটা করা হয়েছিল যে মিল ফ্যাক্টরি, মেশিনারি, তার যন্ত্রাংশ এগুলো লুটপাট করে নিয়ে যায়। অস্ত্রশস্ত্র তো আছেই, তাছাড়া খাদ্যশস্য, পাট, সুতা, যানবাহন, এমনকি সমুদ্রগামী জাহাজ, কারখানার মেশিনপত্র, যন্ত্রাংশ এগুলো লুট করে নিয়ে যায়। সেই সময় যে লুণ্ঠিত পণ্য ছিল তার একটা হিসাব করা হয়েছিল 2.2 বিলিয়ন ডলার। সেই সময় 2.2 বিলিয়ন ডলার বাংলাদেশের তখন জাতীয় অর্থনীতির 3 গুণ। এইটা টাকাটা 3 গুণ। আর এই যে সর্বব্যাপী লুটপাট হয়েছে, দায় দেওয়া হয় পাকিস্তান বাহিনীর উপরে। আরে বাবা, পাকিস্তান বাহিনী লুট করে নিয়ে যাবে কোথায়? তারা তো আত্মসমর্পণ করছে, সবকিছু সহ, অস্ত্র শস্ত্র সহ। ওই লুট করে নিয়ে যাবি কোথায়, তাই না? দেখেন শেখ মুজিব কি বলে, শুনেন। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। এই ভারতীয় বাহিনী এত নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ, আসবাবপত্র, কোকারিজ, বিস্কুট এইগুলো ট্রাক ভর্তি করে ইন্ডিয়ায় পাচার করে। ব্রিগেডিয়ার মিশ্র নামে একজন ইন্ডিয়ান অফিসার এই লুটের অপরাধে কোর্ট মার্শাল হয়েছিল। সুনীল গঙ্গোপাধ্যায় আছে না, ওর একটা বই আছে পূর্ব পশ্চিম, এটা নিয়ে লিখিছে। কিন্তু ওই বই ওই পূর্ব পশ্চিমে ইন্ডিয়াত লিখিছে, কলকাতাত লেখা হয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায় লিখছে, আমরা কেউ না। দেখেন কি লিখিছে। লিখিছে, ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায়, এসব তো আগে দেখেনি ভারতীয়রা। রেফ্রিজারেটর, টিভি, 2-in-1, কার্পেট, টিনের খাবার এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে। কি মজা! হাঙ্কারে নাকি স্বাধীন করে দিয়ে গেছে, বাংলাদেশ নাকি ওরা সৃষ্টি করেছে। হে হে বালশিউর, তোরা দেখলে কিছু দেখিসনি। হাঙ্কারে ওসিলার দেখবার পারিছু, এইগুলা 2-in-1 দেখিছু, কার্পেট দেখিছু, টিনের খাবার দেখিছু, হ্যাঁ, টেলিভিশন দেখিছু, ফ্রিজ দেখিছু, তাই না? এগুলো তো ছিল না তোদের এখানে, লুট করে নিয়ে যাস কে? এমনই একটা বেপরোয়া ছিল এই লুটপাট যে বাথরুমের আয়না, ফিটিংস এগুলোও নিয়ে যায়। কমোডও নিয়ে গেছে, হাগার কমোড নিয়ে গেছে। ওরা তো মাঠে থাকে, তাই না? তো কমোডও নিয়ে গেছে। তো মেজর জলিল 9ম সেক্টরের অধিনায়ক ছিল তখন খুলনায়। তো যতগুলা উনি গাড়ি পাইছিলেন, গাড়ি নিয়ে চলে যাচ্ছে, প্রাইভেট কার নিয়ে চলে যাচ্ছে, যতগুলো গাড়ি পাইছিলেন রিকুইজিশন করে সার্কিট হাউসে মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে রেখেছিলেন, কিছু সম্পদ রক্ষা করার চেষ্টা করেছিলেন এবং জনগণকে সাথে নিয়ে উনি প্রতিরোধ করেছিলেন। এই লুটপাট করেছে, প্রতিরোধ করেছিলেন, ফলো পেলেন। 28শে ডিসেম্বর তিনি যশোর থেকে হাওয়া হয়ে গেলেন, গুম হয়ে গেলেন। প্রথম বাংলাদেশের গুম করলো ইন্ডিয়ান সোলজাররা। মেজর জলিল পরে জানাইছেন যে 31শে ডিসেম্বর তিনি ভারতীয় বাহিনীর হাতে গুম হন এবং যশোর সেনানিবাসের অফিসার্স কোয়ার্টারের একটা নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয়। বাড়িটা ছিল পাকিস্তানি বাহিনীর একটা নির্যাতনের সেল। বাড়িটা অন্ধকার, রুমে মানুষের রক্তের দাগ, এলোমেলো সেরা কিছু চুলটুল, কিছু নরকঙ্কাল, এমনকি সঙ্গে শকুন, শেয়ালের উপস্থিতির মধ্যে একটা খাট দিয়েছিল। ডিসেম্বরের শীতের রাতে একটা আধা সেরা কম্বল গায়ে দিয়া দেশের প্রথম রাজবন্দী, প্রথম গুমের শিকার বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশে নতুন বছর হইতেছে। দেখেন না, পটকা ফুটায় বাংলাদেশে, উঙ্কা করে ভারতীয় সেনারা বর্ষবরণের উল্লাস করিচ্ছে, নর্তকী নাচিচ্ছে, ঘুঙ্গুরের শব্দ আসিচ্ছে, সেই সঙ্গে নারী পুরুষের হল্লা, মদ খাচ্ছে। মেজর জলিলের এই গুম হওয়ার সংবাদ 2.5 মাস পরে সরকার স্বীকার করে। এটাই ছিল স্বাধীন বাংলাদেশে প্রথম মিডিয়া সেন্সরশিপ এবং প্রথম গুমের ঘটনা। কারা করেছিল?
ইন্ডিয়ানরা করেছিল, ইন্ডিয়ান সোলজাররা করেছিল। এই যে হাসিনা গুম করেছে 15 বছর এতজনকে, এবং গুম একটা বিশেষ শব্দ হাসিনার শাসনে। হাসিনার শাসনকে যদি বলতে হয় তাহলে বলতে হবে গুমের কথা। গুম হওয়া লোকের সংখ্যাটা প্রায় 3000, আমরা সবাই জানি। এবং এই গুমটা শিখেছে সে ইন্ডিয়ান সোলজারদের কাছ থেকে। এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ভয় করে সে কখন গুম হয়ে যায়, তাকে কখন তুলে নিয়ে যায়। এই যে একটা ভয়ের একটা আবহ তৈরি করছে, একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে, ভয়ের কালচার তৈরি করেছে, এইটা শিখেছে সে ইন্ডিয়ানদের কাছ থেকে। দ্বিতীয় গুম হওয়া ব্যক্তি যাকে, বাংলার অসম্ভব প্রতিভাবান, কালজয়ী, জ্ঞানী আর অসীম দেশপ্রেমিক এক ব্যক্তি, নাম জহির রায়হান। আজকের প্রজন্মের অনেকে হয়তো ওনার মুখের সাথে পরিচিত না, কারণ এই ইতিহাস খুব চতুরতার সাথে মিথ্যার মোড়কে ঢাকা রাখা হয়েছে আলোচনার বাইরে। যারা ওনার মুখের সাথে পরিচিত না তাদের জন্য দেখাইতেছি, এই যে ইনি সেই হতভাগা দেশপ্রেমিক মানুষ, যে দেশকে ভালোবাসার অপরাধে, সত্য তুলে ধরার অপরাধে, সত্যের পক্ষে আওয়াজ তোলার অপরাধে স্বাধীন বাংলায় গুমের শিকার হইয়া সম্ভবত উনারে প্রাণ দিতে হয়েছিল। উনি দ্বিতীয় গুমের শিকার হয়েছিলেন, উনার মৃতদেহ খুঁজে পাওয়া যায় নাই। তো কেন তার প্রাণ নেওয়া হইল, কি ছিল তার অপরাধ, আর কবেই বা ওনাকে গুম করে মেরে ফেলা হলো? 1972 সালে। হ্যাঁ, ঠিকই শুনতেছেন, 71-এর যুদ্ধে উনি মারা যান নাই, ওনারে গুম করা হয় দেশ স্বাধীন হওয়ার পরে মিরপুরে। যদিও এইখানে ইতিহাস লুকাইতে গিয়া ভুয়া ইতিহাস দাঁড় করায় রাখছে সত্য ইতিহাসের দুশ্মনেরা, আমি সেই দিকে যাব না। তো ওনাকে কেন গুম করা হয়েছিল? কারণ উনি পেশায় ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা, ছিলেন একজন গুণী লেখক। 71 পার হওয়ার পরে যখন উনি দেখলেন যে দেশের মানুষকে কিভাবে বন্ধুরূপী শত্রু রাষ্ট্র কুক্ষিগত করতেছে, কিভাবে লুটপাট করতেছে, কিভাবে স্বাধীনতা দিবে এই বলে ছলনা কইরা দাস বানাইতেছে, উনি এইসবের বিরুদ্ধে বাস্তব প্রমাণগুলো ক্যামেরাবন্দি করছিলেন, প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠছিলেন ভারতের এই নির্মম ছলাকলা আর লুটের বিরুদ্ধে। সবচেয়ে বড় কথা, বুদ্ধিজীবী হত্যার প্রমাণ ওনার কাছে ছিল, কারা এটা করছিলেন, এবং উনি বলছিলেন আমি এদের মুখোশ খুলে দেব। উনি ইঙ্গিত করছিলেন সরকারের পক্ষের লোকেরাই, আওয়ামী লীগের লোকেরাই বুদ্ধিজীবীদের হত্যা করছে। উনি ভালো ইংরেজি জানতেন। উনি একটা সিনেমা করছিলেন স্টপ জেনোসাইড, এবং ওই সিনেমার বলেই পৃথিবীর মানুষ জানে যে বাংলাদেশে কিরকম গণহত্যা করতেছে পাকিস্তানি আর্মি। জহির রায়হান নিখোঁজ হয়েছে তার মাস দেড়েক পরে। ওনার ভাই হচ্ছে শহীদুল্লাহ কায়সারের, শমী কায়সারের বাপ আর কি। হ্যাঁ, তো জহির রায়হানের বোন নাফিসা কবির আর শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার কিছুদিন আগে মারা গেছেন। এবং জহির রায়হানের স্ত্রী ছিলেন সুচন্দা, উনি সিনেমা করতেন, সিনেমার নায়িকা ছিলেন। 71 সালে নিহত বুদ্ধিজীবীদের পরিবারের অনেকেই শেখ মুজিবের সাথে দেখা করতে গেলে তিনি তাদের সবাইকে বঙ্গভবনের গেটে দাঁড় করায় রাখছিলেন মেলার সময়। একসময় শেখ মুজিবুর রহমান গেটের সামনে আসছে এবং বিক্ষোভ দেখা করার কারণ যাইতে চাইলে নাফিসা কবিরের সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তো শেখ মুজিব তখন বলে কি যে অনেকে তো দালালি কইরা মরছে, মানে বুদ্ধিজীবীদের কথা বলতেছে, অনেকে তো দালালি কইরা মরছে। নাফিসা কবির উত্তর দেন বুদ্ধিজীবীরা কেউ দালালি কইরা মরেনি, যারা দালালি করছে তারা এখনো বেঁচে আছে, আপনার আশেপাশে আছে, সে দালালদের বিচারের দাবি জানিতে আসছি, এটা বলছিল নাফিসা কবির। এবার বলেন শেখ মুজিব কি বলছিল এটার উত্তরে জানেন? নাফিসা কবিরকে বলছিল জহিরের নিখোঁজ নিয়া এরকম চিৎকার করলে তুমিও নিখোঁজ হইয়া যাবাই। বানায় বলি নাই, বানায় বলি নাই, বানায় বলি নাই, লিখিত পড়িত প্রমাণ আছে। শেখ মুজিব বলছে যে তুমি এটা নিয়ে চিৎকার করলে তুমি নিজেও নিখোঁজ হইয়া যাবে। চিন্তা করেন, যারা গুণ হয়েছেন আপনি খুঁজে দেখবেন তাদের মধ্যে বেশিরভাগই অ্যান্টি ইন্ডিয়ান। বিএনপির নেতা ইলিয়াস আলী, উনি কোনো এক ইন্টারভিউয়ে ভারত যে বাংলাদেশের সীমানা প্রয়োজনে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করে এইটুকু বলছিলেন আওয়ামী লীগকে দাবার গুটি হিসেবে ব্যবহার কইরা কিভাবে ভারত আমাদের দেশের সকল সুযোগ সুবিধা নিতেছে সম্পূর্ণ বেআইনি আর প্রহসনমূলক ভাবে। তার এই সত্য তুলে ধরার অপরাধে ভারত তাকে গুম কইরা নাই কইরা দেয়। সে ভিডিও দেখেন। ইন্ডিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়া, এই যে ট্রানজিট, এটাকে ট্রানজিট বলা যায় না, এটা একটি করিডোর। এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায়? তারা এই কারণে চায়, ভারতের যে এই যে 7টি রাজ্য, 7 সিস্টার, এটা হলো আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে 7টি অঙ্গরাজ্য, এই 7টি অঙ্গরাজ্য ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকেই তাদের স্বাধীনতার জন্য তারা
লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। এবং এই স্বাধীনতাকামী 7টি অঙ্গরাজ্যকে দাবিয়ে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য ভারত দিল্লি থেকে শাসন করতে, তাদের ফুয়েল পাঠাতে, তাদের ত্রাণ, তাদের সামগ্রী পাঠাতে, তাদের সোলজার পাঠাতে, তাদের আর্মস অ্যামিউনিশন পাঠাতে 3 দিনের মতো সময় লাগে, দিল্লি টু 7 সিস্টার। আর যদি ভারতের বেনাপুল বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে, ঢাকা হয়ে, আগরতলা হয়ে ত্রিপুরায় ঢুকে যায়, অথবা সিলেট হয়ে আসাম ঢুকে যায়, তাহলে তাদের 10 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এখানে চলে আসতে পারে। শোনা যায় ইলিয়াস আলীকে নাকি কিছুদিন বাঁচায় রাখা হয়েছিল, তারপরে পদ্মার চরে নিয়ে যায় খুন কইরা, তার পেটের নাড়ি ঘুরি বের কইরা নদীতে পায়ে পাথর বেঁধা তাকে নদীতে ডুবাই দেওয়া হয়। আরো একজনের নাম বলা যায়, বিএনপি নেতা সালাউদ্দিন, উনারাও বাংলাদেশ থেকে গুম কইরা নিয়ে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছিল বর্ডার ক্রস কইরা। এরপরে আপনারা অনেকেই জানেন যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে সুখরঞ্জন বালি নামে একজন ভদ্রলোক তাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আনছিল। সে মিথ্যা সাক্ষী না দিয়ে দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দেওয়ার কথা বলছিল। তারপরে তাকে হাইকোর্টের সামনে থেকে গুম করে নিয়ে যাওয়া হয়। গুম করে নিয়ে যাওয়া হয় ভারতের জেলে, আমরা সবাই জানি। এইভাবেই বাংলাদেশের জন্মের শুরু থেকে আওয়ামী লীগকে ব্যবহার কইরা ভারত হরহামেশাই মানুষ গুম করছে। এটা ডাল ভাতের মতো হয়ে গেছে। আগে সব বাদ দিলে এইভাবে গত 15 বছরে বাংলাদেশের 3000-এর মতো লোককে গুম করছে। এর মধ্যে আছে ব্রিগেডিয়ার আজমি গোলাম আজমের ছেলে, তার মধ্যে কেউ কেউ ফিরে আসছে, অনেককেই জানে মেরে ফেলছে ইন্ডিয়া। মায়ের ডাক সংগঠনের পরিবারগুলোর দিকে তাকাইলে আপনি তার স্পষ্ট জলজ্জান্ত প্রমাণ পাইবেন। বিভিন্ন সময়ে গুম হওয়া লোকদের মধ্যে যারা বাইসা ফিরছেন, তাদের মধ্যে 2-1 সাহস করে মুখ খুলে বলা বক্তব্য শুনলে আপনি জানবেন যে কারা, কিভাবে, কেমনে এদেরকে গুম করেছিল। এমন প্রশ্ন করতে পারেন যে আমি আপনাদের আজকে কেন এগুলো এখন বলতেছি। দেখেন, কারণ অনেকে ইতিমধ্যে বুঝে গেছেন। আমি তবু আবার বলি যে কারণ এই যে 7 তারিখে একটা ভোট নামের প্রহসন, পাতানো নির্বাচন, আপনি যদি ভোট দেন তাহলে আমি বারবার বুঝাই বলছি যে এই ভোট শেখ হাসিনাকেই দেওয়া হবে, আপনি যাকেই দেন না কেন। কারণ সবগুলা প্রার্থী শেখ হাসিনার নিজের দাঁড় করানো প্রার্থী। শোনেন, তাদের কথাই শোনেন ক্যান্ডিডেটরা কি বলে। আমরা কেউ আওয়ামী লীগের বাইরে না, আমরাই নৌকা। এখানে ইগল মার্কাই নৌকা মার্কা, বুঝেন নাই? এখানে ইগল অন্য কোনো কিছু না। আমরা সব নৌকার মাঝে, আমরা সব নৌকার মানুষ, আমরা সব আওয়ামী লীগের না। তাই আপনি যদি নির্বাচনে কাউরে ভোট দেন, তাইলে সেই ভোটের লাভের ফায়দা পাবে হাসিনা। আর হাসিনা লাভের ফায়দা পাওয়া মানে ইন্ডিয়া লাভের ফায়দা পাবে। হাসিনার আসলে আপনার ভোটটা দরকারও নাই। তার দরকার দেখানো যে ভোট কেন্দ্রের সামনে লাইন ধরে লোক দাঁড়ায় আছে, এইটা সে দেখাবে লোক ভোট দিতে গেছে। এই কারণেই ভোট কেন্দ্রের আশেপাশে যাওয়া যাবে না, ছুটি আসে আত্মীয় স্বজনের বাসায় বেড়াইতে চলে যান। এইটাই হইতেছে বাইসা যাওয়ার উপায়। তাছাড়া ওরা জোর করে ধরে নিয়ে যাবে, জোর করবে, আপনাকে ধরে নিয়ে যাবে এবং আপনার ইচ্ছার বিরুদ্ধে এমন একটা কাজ করাবে যেটার গ্লানি আপনি সারা জীবন বইয়া বেড়াবেন। আপনি অনিচ্ছা সত্ত্বেও যদি যান, তারপরেও এইটার যে গ্লানি, এইটার যে কষ্ট, এটার যে অপরাধ বোধ, এইটা আপনাকে ভোগাবে। চিরজীবন আপনার মনে আসবে যে এই কাজটা আমি করছিলাম, দেশের বিরুদ্ধে কাজ করছিলাম, দেশের শত্রুদের কাছে মাথা নত করছিলাম। হাসিনা কইছে না নুনবীন নৌকা, ওর নৌকা নাকি নুনবীন নৌকা। চিন্তা করে দেখেন, ও যেটা কইছে তার মানে হইতেছে নুনবীন নৌকাতে যারা ওঠে নাই তারা যেমন ধ্বংস হয়ে গেছিল মহাপ্লাবনে, আজকা হাসিনার নৌকায় যারা ভোট দিবে না তাদের সবাইকে হাসিনা নিশ্চিহ্ন কইরা দিবে। যদি সে কোনোভাবে টিকে যায়, সে আবারও বড় পরিসরে সারা দেশে গুমের রাজত্ব কায়েম করবে, খুনের রাজত্ব কায়েম করবে, অসংখ্য মানুষকে আবার দেশ ছাড়া করবে। রাতের আধারে এসা বাড়ি থেকে তুলে নিয়ে যাবে নিরীহ নিরপরাধ মানুষগুলোকে, মাইরা ফেলবে বিনা বিচারে। আর আগামীর বাংলাদেশে ভারত এইসব করতেই 40 জনের মতো প্রার্থীকে ভারত সরাসরি নিজে বাছাই কইরা মাঠে নামাইছে। ভারতের প্রার্থী সে এটা বলে, দেখেন কিরকম সাহস।
আমি শেখ হাসিনার প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। আমি এখানে হারার জন্য আসিনি। এরা ক্ষমতায় গেলে দেশে আর কারো কিছুই বলার থাকবে না। আপনি দেখবেন মানুষের বাসা থেকে তুলে নিয়ে মারবে, কথা বলতে পারবেন না। আপনি দেখবেন আমল এগুলো পুতুল বানায় ভারত বাংলাদেশ চালানোর নামে হত্যাযজ্ঞ চালাবে, আপনি প্রতিবাদ করতে পারবেন না। তাই এই গ্লানির ভাগিদার না হইতে চাইলে দয়া কইরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। তাই সিদ্ধান্ত এখন আপনার, যে আপনি কষ্ট কইরা ভোট দিয়া নিজে ভারতের গোলাম হবেন কিনা, নিজে ভোট দিয়া ভারতের গুমের সবুজ শিকার হবেন কিনা, নাকি এই নির্বাচন রুখে দিয়া দেশ থেকে ভারতের বিদায় জানাবেন। আর হাসিনা সহ গোটা আওয়ামী লীগ কি পরিমাণে ভারতের কাছে নত জানু, কি পরিমাণে ভারতের এজেন্ডারে বাংলাদেশে বাস্তবায়নে ব্যস্ত, তা তো এই গত 15 বছরে যাই নাই গেছেন, তাই না? একজন পররাষ্ট্রমন্ত্রী হইয়া কেমনে কইরা বলে ভারতের সাথে তার স্বামী স্ত্রীর সম্পর্ক। আবার কাউয়া কাদের বলে, এই এডিটর সাহেব কাউয়ার সাউন্ড দেন, দেন আরো জোরে দেন, আরো জোরে দেন, আরো জোরে দেন, কান ফাটায় দেন। এই কাউয়া বলে যে দিল্লি আছে আমরা আছি, কইছে না এই কথা? এই যে দেখেন তার নিউজ। আবার কাটাল রানী হাসিনা কয় না যে ভারতকে যা দিছি তা ভারত সারা জীবন মনে রাখবে। শুনছেন না মেলাবার? আবার শোনেন। দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আমরা তো এটা গত 15 বছর ভালো করে জানাই গেছি যে হাসিনা নিজের ক্ষমতা টিকাইতে এমন কোনো জঘন্য কাম নাই যেটা করবি না বা করবার চাবি না। ওই তো ক্ষমতার লোভে সবই করবি, তাই না? ওই দেশের মানুষের ভারতের লোক দিয়া ধরাই নিয়া গুম খুন করাবি। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরে ভারতের গোলাম বানায়া যা করার করবি ভারতকে দিয়া। বিডিআর হত্যাকাণ্ডে একদিনে এতগুলা মেধাবী সেনা অফিসার মাইরা ফেলাইছে কিভাবে জানেন তো সবাই? মাথায় গেরুয়া ফেট্টি বাঁধা ছিল, দেখেন যারা খুন খারাপি করছিল সেদিন। ওয়াজ করতে বক্তাদের বাধা দেয়, আলেমদের জেলে পচায় মারে, দাড়ি টুপি দেখলে ঠোলা দিয়া পিটায় নেয়। আর সেদিন তো আপনারা সবাই দেখেছেন, তাই না, যে ইসলাম শিক্ষার বইয়ে পিছনে হিন্দুদের দেবীর ছবি দিছে। এটা তো মুসলমানদেরকে অপমান করিছে, হিন্দুদেরকে অপমান করিছে। আর এই গোবিন্দ প্রামাণিক তো আছেই, বাংলাদেশে বৈশা বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাইতে চায়, সেও ইলেকশন করে। দেখেন নির্দোষ মানুষরে ফাঁসি দিয়া মারা, দেশের সব স্বার্থ বিলীন কইরা দেশের মাটিতে ভারতের স্বার্থ রক্ষা করা, এমন কোনো কাজ তো নাই যে কাঁঠাল রানী ভারতের লেগা করে নাই, তাই না? সেই জন্যই ওই কইছে ভারতকে যা দিছি চিরজীবন তারা মনে রাখবে। আর একবার যদি সে ক্ষমতায় থাকবার পারে টিকে, তাহলে যে পরিস্থিতি 15 বছর আছে তারও বেশি খারাপ করবি, তেমনি বোঝা যাচ্ছে। তাই নির্বাচনে কেউ কেন্দ্রে যাইয়া কাউরে ভোট দিলেন মানে আপনি মূলত ভারতের বিজেপির মোদিরে ভোট দিলেন, মোদিরে বাংলাদেশের ক্ষমতায় বসাইলেন, হাসিনা না। বাংলাদেশ হইয়া উঠবে ভারতের অঘোষিত অঙ্গরাজ্য।